স্বরসন্ধির বাকি অংশটুকুর মধ্যে আমরা আজকে যে বিষয়গুলোর কথা বলবো, আমরা হয়তো অনেকেই দেখেছি যে আমাদের কিছু শব্দ দেওয়া হয়, যে বলা হয় এমন যে নে যোগ অন সমান, আমরা অনেকেই হয়তো মুখস্থ উত্তর দিই যে নে যোগ অন সমান নয়ন। কিন্তু ভাইয়া এই যে অন্তস্থ অ, এইটা তো এখানে ছিল না। আমরা এই অন্তস্থ অ থেকে পাচ্ছি। অথবা আমাকে বলা হয় লো যোগ অন, আমরা বলি সমান লবণ। এই লবণ আমরা কোথায় পাচ্ছি? ব তো আমার ছিল না এখানে। বা এই ধরনের শব্দ পো যোগ অন সমান পবন, এখানেও ব ছিল না। পো যোগ অন যখন পবন বলছি আমি, এই বটা আমি কোথায় পাইলাম? এই যে শব্দ আমাদের এই যে বর্ণগুলো আসছে, আমরা হয়তো মুখস্থ করেছি অনেকে, কিন্তু এইগুলোর কিছু রোলস আছে। সেই রোলসে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা সেগুলো স্পষ্ট বুঝতে পারবো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় বাংলা সংস্কৃত প্রত্যয় সাধিত সন্ধি। স্বরসন্ধির মধ্যে বাংলা সংস্কৃত প্রত্যয় সাধিত, বাংলা না, সংস্কৃত প্রত্যয় সাধিত কিছু সন্ধি আছে। তো সেগুলো আমরা দেখি যে এ ওই ও ও, এ ওই ও ও, এ এর জন্য হচ্ছে অয়, ওই এর জন্য হচ্ছে আয়, ও এর জন্য হচ্ছে অ, এবং ও এর জন্য আ। তাহলে আমরা এ ওই ও ও এটা কিন্তু সিরিয়ালে আমরা সবাই পারি, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। শুধু মনে রাখতে হবে অয় আয় অপ আপ, অয় আয় অপ আপ। তো এই যে দুইটা অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি এই অংশটা এবং এই অংশটা। তো দুইটা অংশ কখন কোনটা ক্ষেত্রে আমরা চিন্তা করব সেটা হচ্ছে বিষয়। আমরা দেখি যে এই অংশ হচ্ছে ছোট অংশ আর এই অংশ হচ্ছে বড় অংশ। তো কোন শব্দকে বিচ্ছেদ করার ক্ষেত্রে, কোন শব্দ যখন সন্ধি আমরা পাবো, সেই সন্ধিকে বিচ্ছেদের সময় আমরা দেখব যে এই শব্দগুলো পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে ধরুন অ পেয়েছি, অবের জন্য ও হবে, অথবা অয় পেয়েছি এর জন্য এ হবে। তাহলে এই অংশটা দেখব সন্ধি বিচ্ছেদের সময়। আমরা সন্ধি বিচ্ছেদের সময় বা ভাঙার সময় আমরা এগুলো খুঁজবো। তো খুঁজে পাইলে যদি আমরা এই অংশটা পাই তাহলে বাম পাশে নিব। এখানে আরো একটা সহজে আমরা মনে রাখি এইভাবে যে এই বিচ্ছেদ মানে তালাক বা ডিভোর্স, বা হচ্ছে কারোর সাথে হচ্ছে কি বলে ব্রেকআপ করা। সো কারো বিয়ের পরে ছোটখাটো কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা ব্রেকআপ করতে দেখি না। ব্রেকআপ হওয়ার জন্য বা তালাক হওয়ার জন্য বা বিচ্ছেদের সময় কিন্তু যখন বিচ্ছেদ হয়, একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ হয়, এই বিচ্ছেদের সময় কিন্তু বড় কিছু ভুল বা বড় কোনো দোষ দেখিয়ে কিন্তু এই বিচ্ছেদটা বা তালাকটা বা ব্রেকআপটা করা হয়। সো আমরা এই সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রেও সেটা মনে রাখবো, যেখানে যে বড় বা বিচ্ছেদের সময় বা তালাকের সময় বা ভাঙার সময় আমরা বড় অংশগুলো দেখবো, আর এই ছোট অংশগুলো দেখবো শব্দটা সাধনের সময় বা মিলানোর সময়। কোন শব্দকে সাধনের বা মিলানোর সময় আমরা এই ছোট অংশটা দেখব। আমরা খুঁজবো এগুলোকে, যেটা পাইলে আমরা ডান পাশের অংশটা লিখে দিব, আর বাম পাশেরটা পাইলে বাম পাশেরটা পাইলে ডান পাশে, ডান পাশেরটা পাইলে বাম পাশে। ডান পাশেরটা পাবো হচ্ছে বিচ্ছেদ করার সময়, আর বাম পাশেরটা পাবো হচ্ছে সাধন করার সময়। এগুলো খুঁজে বের করার পরে আমরা হচ্ছে রোজটা অ্যাপ্লাই করব। যেমন ধরেন একটা শব্দ আছে, আমরা যদি একেবারে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে নে যোগ অন সমান আমরা নয়ন বলেছিলাম, কিভাবে আসে আমরা একটু দেখি। আমরা প্রথমে যেটা করব প্রাথমিক ভাবে, আমরা পরবর্তীতে আমি সহজে দেখবো যে এটা কিভাবে হচ্ছে খুব সহজে কিভাবে এর জন্য অয় হয়, অয় দিয়ে আমরা সন্ধি সাধন করে ফেলতে পারবো, বা আবের জন্য ও হয়, ও দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদ করে ফেলতে পারবো। এটা হচ্ছে পরে দেখবো। আগে হচ্ছে যুক্তিতে আগে যে আমরা অন্তস্থ অ যে পেয়েছি, কিভাবে পেয়েছি। আমরা যদি এই বর্ণগুলোকে বিচ্ছেদ করি, আমরা জানি এটা হচ্ছে কার, আর কার সব সময় যেখানেই থাকুক সব সময় আমার ব্যঞ্জনের পরে থাকে।
যেমন উচ্চারণ যদি করি, আমি কিন্তু কখনোই একার ন বলি না, বলি হচ্ছে ন একার, ন একার বানানোর ক্ষেত্রে। আমি কিন্তু একারটা পরে বলছি, তার মানে উচ্চারণের ক্ষেত্রে সবসময় কার গুলো ব্যঞ্জনের পরে থাকে। তাহলে প্রথমে আছে ন হসন্ত, এরপরে আছে এ, এদিকে আছে অ, আর এদিকে আছে ন হসন্ত, এদিকে হচ্ছে অ। এই জায়গায় ন হসন্ত অ দিলে পারেন, না দিলে পারেন, যেহেতু আমরা এই নয়ের সাথে কোনো স্বরধ্বনি পাচ্ছি না, কোনো কার পাচ্ছি না বা হসন্ত নাই, এই কারণে আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা অধ্বনি লুকিয়ে থাকে। যেহেতু এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে কার নাই, তার মানে এর মধ্যে অধ্বনি লুকিয়ে আছে। যদি কার থাকতো তাহলে বুঝতাম যে অধ্বনি নাই, সেই কারটাই আছে। তো এটা হচ্ছে বর্ণগুলো বিচ্ছেদ করলাম। বর্ণ বিচ্ছেদের পর আমরা দেখি যে যেহেতু আমরা শব্দটা আলাদা আছে, এই যে এই পাশে নে আছে, এই পাশে অন আছে, দুইজন দুই বাড়িতে আছে, তাদেরকে এক বাড়িতে নিয়ে আসতে হবে, তাদের সাধন করতে হবে, শব্দ গঠন করতে হবে। তাহলে শব্দ গঠনের ক্ষেত্রে, সাধনের ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসগুলো আমরা খুঁজি শব্দ মিলানোর ক্ষেত্রে বা সাধনের ক্ষেত্রে। যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা আছে, তাকে সাধন করতে হবে। সো সাধনের ক্ষেত্রে এ, ওই, ও, ও, আমি এর মধ্যে এ কে পেয়েছি, আর এ এর জন্য আমরা জানি অয় হয়, এ এর জন্য অয় হয়। সো আমরা এই এ এর পরিবর্তে আমরা অয় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা দেখি যে প্রত্যেকটা বর্ণের শেষে কিন্তু হসন্ত আছে। এই হসন্ত আছে, আমরা হসন্ত সহ আমরা লিখেছি এখানে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এদিকে যা ছিল তা লিখছি, এই পাশেও যা ছিল তাই লিখছি। এইবার হচ্ছে আমাদের মূল কাজটা। আমাদের হচ্ছে এই সূত্র যা পাবো তার বসানোর পরে আমার মূল কাজ হবে বাম পাশ থেকে শুরু করব, যে ডান পাশের যে স্বরধ্বনিটা আছে তার বাম পাশের ব্যঞ্জনে দিয়ে দিব, ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনে দিয়ে দিব, ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনে দিয়ে দিব। আর স্বরধ্বনিটা ব্যঞ্জনে যুক্ত হওয়ার পর সেটা কার হয়ে যাবে। ডান পাশের স্বরকে যখন বাম পাশের ব্যঞ্জনের মধ্যে দিব, সেই স্বরধ্বনিটা বাম পাশের ব্যঞ্জনে আসার পরে সেটা কার হয়ে যাবে। তাহলে এই যে আমার ন এর সাথে যদি আমি অটা দেই, তাহলে অটা কার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জানি অ এর কোনো কার নাই, এই কারণে আর কারটা হচ্ছে না। যদি থাকতো তাহলে হয়তো আমরা কার দিতাম। ঠিক তেমনি এই অটা যখন অন্তস্থ ও হসন্তের মধ্যে আমি দিয়ে দিব, আচ্ছা এখানে যে অটা দিলাম, দেওয়ার ফলে কিন্তু এই হসন্তটা চলে গেছে, কারণ আমরা জানি হসন্ত যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনি আসুক বা ব্যঞ্জন ধ্বনি আসুক, যেই আসুক তার কিন্তু হসন্ত তখন আর থাকবে না, চলে যাবে। তাহলে এই হসন্ত যুক্ত অন্তস্থ অয়ের মধ্যে যখন আমি অ দিব, তখন কিন্তু আর আমার হসন্ত থাকবে না, শুধু অন্তস্থ অ হবে। ঠিক তেমনি যদি এই অটা আমি এই বাম পাশের নয়ের মধ্যে দিয়ে দিই, ন হসন্তের মধ্যে দিয়ে দিই, তখন কিন্তু হসন্ত আর থাকবে না, শুধু থাকবে দন্ত ন। তাহলে এই যে অন্তস্থ অটা কিভাবে আসছে কিন্তু আমরা বুঝে আসছি যে নে যোগ অন সমান নয়নটা এইভাবে আমাদের সন্ধি সাধিত হয়েছে, আমরা শব্দটা সাধন করেছি। আমরা আরো একটা উদাহরণ যদি দেখি, যে ধরুন হচ্ছে নই যোগ ইক, নই যোগ ইক যদি আমরা বলি, আচ্ছা নই যোগ ইকটা বলে আমরা যদি হচ্ছে নৌ যোগ ইক বলি তাহলে আরো সহজ হয়। এই শব্দটা নৌ যোগ ইক বললে একটু খেয়াল করি, আমরা যে শব্দটাকে হচ্ছে ভাঙতে চাই, তাহলে প্রথমে হচ্ছে ন হসন্ত লিখবো, এরপরে ও লিখবো, কারণ হচ্ছে এই ন থেকে ওটা ভাঙতেছেন। আর আমরা জানি কোন ব্যঞ্জন থেকে কোন স্বরধ্বনিকে ভাঙলে বা ব্যঞ্জন ধ্বনিকে ভাঙলে যার কাছ থেকে ভাঙবো তার নিচে আমরা হসন্ত দিব। যেহেতু ন থেকে ও কে আমরা ভাঙছি, এই কারণে নয়ের নিচে আমরা হসন্ত দিয়েছি। এবার হচ্ছে এই পাশে আছে হ্রস্ব ই, এদিকে আছে ক হসন্ত, এদিকে আছে অ। এই হচ্ছে আমাদের বর্ণ বিচ্ছেদটা আমরা দেখলাম। এবার যেহেতু আমার শব্দ দুইটা আলাদা আছে, মানে দুই বাড়িতে আছে, দুই পাশে আছে, আমরা সাধন করব, মিলাবো। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বাম পাশের অংশগুলো দেখবো, এ ওই ও ও কাউকে পাওয়া যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ও আছে, আমরা ও কে পেয়েছি, ও এর জন্য আমরা আপকে বসিয়ে দিব, যাকে পাবো তার সূত্রটা বসিয়ে দিব। বসানোর পরে বামেরটা বামে, ডানেরটা ডানে আমরা বসিয়ে দিব। এদিকে আছে ন হসন্ত, এদিকে আছে হ্রস্ব ই, এদিকে আছে ক হসন্ত, এদিকে আছে অ। তো এইভাবে আমরা এবার দেখবো যে
ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনের মধ্যে দিয়ে দিলে কি হয়? আমরা কিন্তু বারবার বলছি আমার স্বরধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনির মধ্যে আসার পরে, স্বরধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনির মধ্যে আসার পরে সেই স্বরধ্বনিগুলো কার হয়ে যাবে। তাহলে এই আ কে যখন আমি নয়ের মধ্যে দিচ্ছি, সেই আটা কিন্তু তখন কার হয়ে যাবে, তখন শব্দটা হবে ন আকার। আর এই হসন্ত তখন চলে যাবে, কারণ স্বরধ্বনির মধ্যে আমার যখন ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনি আসলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি হসন্ত থাকে, সেটা হচ্ছে সেই স্বরধ্বনিটা কার হয়ে যায়, কার হয়েছে আর হসন্ত চলে গিয়েছে। ঠিক তেমনি এই যে রস্ব ই যদি আমি বয়ের নিচে দিই আর বয়ের সাথে আমি যুক্ত করি, তখন কিন্তু রস্ব এটা কার হয়ে যাবে, আর কার হইলে শব্দটা হবে ব রস্ব ইকার, হসন্ত তখন চলে যাবে। আর এই অ কে যদি কয়ের মধ্যে দেই, তখন শব্দটা হসন্ত বাদ দিয়ে শুধু ক থাকবে, শব্দটা হইল নাবিক। এটা হচ্ছে শব্দ সাধিত হয়েছে এই প্রক্রিয়ায়। যদি আমি এখন বিচ্ছেদ করি বা আপনাদের কিছু শব্দ দেই শব্দ সাধনের জন্য, আপনারা কিন্তু হয়তো পারবেন। যেমন আমি কিছু শব্দ দিই, আপনারা হচ্ছে দেখে আপনারা যদি পারেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ও যোগ ইত্র সমান কি হয়, এবং হচ্ছে আরো কিছু শব্দ যদি বলি, ধরুন হচ্ছে ও যোগ অম, অথবা বই যোগ অক, এইগুলোকে আমরা সন্ধি সাধন করলে, যেহেতু দুই পাশে আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে দেখতে পাচ্ছি আলাদা আছে, আমরা সাধন করব, শব্দ গঠন করব। সেই ক্ষেত্রে সাধন করলে কোনটা কি হয় আমরা সেগুলো দেখবো, আপনারা আমাকে জানাবেন একটু। জি, এবার ধরেন আমাকে বলা হচ্ছে নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আমি সন্ধি বিচ্ছেদ যেহেতু দেখবো, শব্দটা ভাঙবো, বিচ্ছেদ করব, আলাদা করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কথাটাকে আবার দেখি একটু কিভাবে আগানো যায়। ধরেন আমরা যদি একটু খেয়াল করি, নয়ন শব্দটা দিয়ে খেয়াল করি, আমরা অন্যগুলো পরে আসি একটু। নয়ন শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে চাই, এই ন এর সাথে হসন্ত আছে, আর ন এর সাথে অ আছে। ন বললে অ আছে, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি অ লুকায় থাকে, যদি না সেই শব্দের মধ্যে কোনো কার থাকে। যদি কার থাকে তখন কিন্তু আর অ বলতে পারবো না। যেহেতু এই নয়ের সাথে কোনো কার নাই তার মধ্যে, তার মানে এর মধ্যে অ স্বরধ্বনি লুকিয়ে আছে। তো এই ন হসন্ত দিয়ে আমরা অ কে আলাদা করছি, নয়ের মধ্যে হসন্ত দিচ্ছি কারণ ন থেকে অ কে আলাদা করবো তাই। এবার হচ্ছে অন্তস্থ অ, এর মধ্যে আমরা হসন্ত দিয়ে অ কে আলাদা করছি, এরপরে ন হসন্ত দিয়ে অ কে আলাদা করছি। প্রত্যেকটা ব্যঞ্জন এখানে দেখতে পাচ্ছি ন, অ, ন, এগুলোর মধ্যে কোনো কার নাই। আর কার নাই মানে হচ্ছে এগুলোর মধ্যে আমার স্বরধ্বনি অ আছে, এই কারণে অ কে আলাদা করেছি। যেহেতু একসাথে আছে, তার মানে এক ঘরে ছিল, আমরা হচ্ছে তাকে বিচ্ছেদ করবো, তাদের মধ্যে আমরা ভেঙে ফেলবো। সো ভাঙতে গেলে কিন্তু আমরা বড় জিনিসগুলো খুঁজতে বলেছিলাম, অয় আই অফ আপ, অয় আই অফ আপ। আমরা দেখছি এখানে এখন অয় আছে, এই অ আর অন্তস্থ অয় আছে, অয়ের জন্য আমরা হচ্ছে এ লিখবো, অয়ের জন্য লিখবো হচ্ছে এ। সো আগে আছে ন হসন্ত, পরে আছে অ, এরপর ন হসন্ত, এরপরে হচ্ছে অ। এবার হচ্ছে কাজ হচ্ছে আমাদের যে ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনের মধ্যে আমরা দিয়ে দিব, দিলে সেটা কার হয়ে যাবে। তো এই এ কে যদি নয়ের মধ্যে দিই, ন হসন্তের মধ্যে দিয়ে দিই, তখন ন এ কার হবে আর হসন্ত তখন চলে যাবে। খেয়াল করেন তো এই স্বরধ্বনি অ কে দেওয়ার মতো কিন্তু বাম পাশে কোনো ব্যঞ্জন ধ্বনি নাই, যদি থাকতো দিতাম, যেহেতু নাই সেহেতু আমরা যোগ চিহ্ন দিয়ে আমরা আলাদা লিখব। আমি আবার রিপিট করি, এই যে অ ধ্বনিটা আমরা বলছি ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনের মধ্যে দিয়ে দিব। তো এই ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনে দিয়েছি, কিন্তু এই স্বরধ্বনিকে দেওয়ার মতো বাম পাশে কোনো ব্যঞ্জন ধ্বনি নাই, থাকলে তার মধ্যে দিতাম। যেহেতু নাই সেহেতু আমরা যোগ চিহ্ন দিয়ে আলাদা লিখব। এবার আসেন এই অ কে আমরা নয়ের মধ্যে দিচ্ছি, কারণ ব্যঞ্জন ধ্বনি আছে তার মধ্যে দিতে পারছি আমরা। তাহলে এই নটা হসন্ত বাদ দিয়ে শুধু অন্তস্থ, শুধু দন্ত ন হচ্ছে। তাহলে নে, নয়ন সমান, নয়নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নে যোগ অন। আমরা যদি আরো একটা শব্দের সন্ধি বিচ্ছেদ দেখি, ধরেন আমাকে বলা হচ্ছে
যে পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি। পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আমি প্রথমে দেখতে পাচ্ছি, আমি একটু বর্ণগুলো বিচ্ছেদ করছি। প হসন্ত, তারপর অ, যেহেতু কোনো কার নাই এই কারণে আমি অ লিখছি। তারপরে হচ্ছে ব হসন্ত, এরপর রস্বই। আমরা জানি যে কার সবসময় ব্যঞ্জনের পরে থাকে, এই কারণে আগে রস্বই না লিখে আগে ব হসন্ত লিখেছি। তারপরে হচ্ছে এই লাস্টে যেটা আছে ত রফলা, আমি দেখেন এই যে এখানেও কিন্তু শেষে যে ছিল আমি কিন্তু তাকে আলাদা, এই যে ন হসন্ত অ না লিখলেও কিন্তু হইতো, কারণ শেষে কিন্তু ন হসন্তই হয়েছে। তো শেষের যে বর্ণটা আছে তাকে আমি ভাঙলেও পারি না ভাঙলেও পারি। তো আমার সুবিধার্থে আমি শেষের যে বর্ণটা আছে আমি ভাঙলাম না, সহজে বোঝার জন্য। এবার আমরা দেখি যে যেহেতু শব্দটা এই পবিত্র শব্দটা একসাথে আছে, আমি যদি তাকে সন্ধি বিচ্ছেদ করতে চাই তাহলে কিভাবে হবে। কারণ আমরা বলেছি যে বিচ্ছেদের সময়, ভাঙার সময়, তালাকের সময় সেখানে আমরা দেখি বড় দোষগুলো বা বড় চিহ্নগুলো পাই কিনা, অয় আয় অব আব যে চিহ্নগুলো আছে পাওয়া যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি যে অব বলে একসাথে যদি বলি অব পাচ্ছি আমরা, আর অবের জন্য হচ্ছে ও হয়। তাহলে এই অবের জন্য আমরা ও লিখব। লিখার পর আগে আছে প হসন্ত, পরে আছে রস্বই, এরপরে আছে ত রফলা। এবার দেখি যে আমরা বলছি ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জনের মধ্যে দিয়ে দিব। এই ডান পাশের স্বরধ্বনিকে বাম পাশের ব্যঞ্জন দেওয়ার ফলে স্বরধ্বনিটা কিন্তু কার হয়ে যাবে। সো এই ওটা প এর মধ্যে আসলে প ও কা হয়ে গেল, হসন্ত উঠে যাবে। এবার এই রস্বইকে দেওয়ার মতো বাম পাশে কোনো স্বরধ্বনি আর নাই, তার মানে আমি যোগ চিহ্ন দিয়ে আলাদা লিখবো। তো যোগ চিহ্ন দিয়ে আলাদা লিখলাম আমি। লিখার পর এটাকে দেওয়ার মতো কিছু নাই, সো আমরা একসাথে লিখে দিব। তাহলে প যোগ ইত্র সমান পবিত্র। আপনি চাইলে এই ত রফলা এই আলাদা লিখতে পারেন, ত হসন্ত র হসন্ত অ আলাদা লিখতে পারেন। লিখলে পরে কিন্তু আবার একসাথে সাজানোর সময় কিন্তু আবার সেমটাই হবে। আমি এই কারণে সহজ করার জন্য লিখি নাই। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি যে গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কি। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ আপনারা হয়তো মুখস্থ পারেন, আমি একটু দেখি যে আমাদের যে আমরা যে সূত্রের কথা বলেছি এগুলোতে মিলে কিনা। গবেষণা, প্রথমে আছে গ, তো গ এর সাথে যেহেতু কোনো কার নাই তার মানে গ বললে অ আছে, তো গ হসন্ত দিয়ে অ কে লিখছি। এবার গ হসন্ত দিয়ে আমার বয়ের সাথে এক আর ছিল এ লিখছি। এরপরে মূর্ধন্য স হসন্ত দিয়ে অ লিখছি, কারণ স বললে অ আছে। এরপরে মূর্ধন্য ন আছে, এই মূর্ধন্য ন হসন্ত দিয়ে আমি আ লিখছি। এটা হচ্ছে বর্ণগুলো আমি বিচ্ছেদ করলাম। তো যেহেতু শব্দটা আমার একসাথে আছে তার মানে এটাকে আলাদা করতে হবে, ভাঙতে হবে, বিচ্ছেদ করতে হবে। তো এই বিচ্ছেদ করতে গেলে আমরা বলেছিলাম যে অয় আয় অব আব এই চিহ্নগুলোকে আমাদের খুঁজতে হবে, মানে বড় চিহ্নগুলো খুঁজতে হবে, খুঁজে হচ্ছে আমি বিচ্ছেদ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের মধ্যে অব পাচ্ছি আমরা, সো অবের জন্য হচ্ছে আমরা অবের জন্য ও লেখার পর আমরা আগে যা আছে তা লিখবো, পরে যা আছে তা লিখবো। আগে আছে গ হসন্ত, এদিকে আছে এ, এদিকে আছে মূর্ধন্য স হসন্ত, এদিকে আছে অ, এদিকে আছে দন্তন হসন্ত, আছে আ। আমরা সূত্র দেওয়ার পরে আমরা বাকি অংশগুলো যা ছিল তাই লিখেছি, আমরা নতুন করে কিছু কিন্তু যোগ করে নেই বা বাদ দেই নাই। এবার দেখেন যদি আমি এই বারবার বলে আসছি যে এই সূত্রটা প্রয়োগ করার পরে কিন্তু আমার কাজ হচ্ছে যে ডান পাশের স্বরকে বাম পাশের ব্যঞ্জনে দিয়ে দিব, ডান পাশের স্বরকে বাম পাশের ব্যঞ্জনে দিয়ে দিব। দেওয়ার ফলে এই সেই স্বরধ্বনিগুলো কার হয়ে যাবে। তো এবার আমি গয়ের সাথে যদি ও দিয়ে দিই তাহলে গ ও কার হবে, গ ও কার হইল। এবার হওয়ার পর দেখি আমরা এই যে এটা আছে, এই এ স্বরধ্বনিকে দেওয়ার মতো কিন্তু বাম পাশে কোনো ব্যঞ্জন ধ্বনি নাই, থাকলে কিন্তু আমরা সেটা দিতে পারতাম। তো যেহেতু নাই তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে আলাদা লিখব। লিখার পর এবার দেখতে পাচ্ছি যে এই যে বাম পাশের ব্যঞ্জন ধ্বনিকে দেওয়ার মতো ডান পাশে অ ধ্বনি আছে, দিলে এই মূর্ধন্য স্বরের নিচে যে হসন্ত ছিল তা উঠে যাবে, শুধু থাকবে মূর্ধন্য স। আর এই যে আ কে যদি মূর্ধন্য নয়ের মধ্যে দিয়ে দেই তখন হচ্ছে মূর্ধন্য নয়ের হসন্ত উঠে যাবে, সেটা হবে ন, আর আটা হয়ে যাবে আকার। তাহলে শব্দটা হইল গো যোগ এসনা সমান গবেষণা।
এই হচ্ছে আমাদের স্বরসন্ধির একটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ, যেগুলো আপনারা হয়তো অনেকে মুখস্থ করেন, মুখস্থ না বুঝে মুখস্থ করেন। মুখস্থ করা ভালো জিনিস, কিন্তু না বুঝে মুখস্থ করা সমস্যা। তো আমরা যদি এই রোলস এর মাধ্যমে আগাইতে পারি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা এই স্বরসন্ধির এই অংশটা আমরা ক্লিয়ার করতে পারবো। যে আমি কিছু প্রশ্ন শিখবো, বিসর্গ সন্ধি শেখার সময় আমরা মনে রাখবো আমাদের সন্ধি থেকে প্রশ্নগুলো কিন্তু আমরা স্বরসন্ধি বলি বা ব্যঞ্জন সন্ধি বলি বা বিসর্গ সন্ধি বলি, সব সন্ধি সমাস এবং প্রত্যয় থেকে কিন্তু আমাদের শব্দগুলো বিচ্ছেদ করতে বলে। সমাসে বলে এটা কোন সমাস নির্ণয় করো, প্রত্যয় বলে প্রত্যয় নির্ণয় করো, সন্ধিতে বলে সন্ধি বিচ্ছেদ করো, বা প্রত্যয় বলে প্রত্যয় বিচ্ছেদ করো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো বা বিচ্ছেদ করো। সো আমরা একটা শব্দ দেখে, একটা শব্দ সাধিত অবস্থা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে শব্দটা আমার হচ্ছে বিসর্গ সন্ধি না স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি, এটা বুঝবো কিভাবে? সো এইটা বোঝার জন্য আমরা হচ্ছে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটা বলি যে আমরা দেখবো যে এই পাশে কিছু বর্ণ বা একটা বর্ণ বা একাধিক বর্ণ এই পাশে থাকতে পারে, আর মাঝখানে যদি বিসর্গ থাকে অথবা ওকার থাকে অথবা র বা রেফ থাকে অথবা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটা বর্ণ থাকে যুক্ত অবস্থায়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু যুক্ত অবস্থা বিষয়টা ইম্পর্টেন্ট না, কিন্তু এই তালব্য স, মূর্ধন্য স, এই তিনটা ক্ষেত্রে এখানে যদি এইগুলো হচ্ছে যুক্ত অবস্থা, এই তিনটা যুক্ত অবস্থা থাকে আর বাকিগুলো হচ্ছে মাঝখানে থাকে, এটাও মাঝখানে থাকবে কিন্তু যুক্ত অবস্থায়। যদি আমরা এই চিহ্নগুলো পাই তাহলে বুঝবো হচ্ছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। যদি শব্দের মাঝখানে এই চিহ্নগুলো আমরা পাই তাহলে বুঝবো সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি বিচ্ছেদ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে যাই পাবো এর পরিবর্তে বিসর্গ যোগ চিহ্ন দিব, বিসর্গ দিয়ে যোগ চিহ্ন দিব, এগুলো যা পাবার পরিবর্তে দিয়ে দুইটা দুই পাশে। যেমন ধরেন আমরা একটা শব্দ বলি যে মনোকষ্ট। মনোকষ্ট বললে আমার শব্দের মাঝখানে কিন্তু বিসর্গ আছে, তার মানে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। শব্দের মাঝখানে বিসর্গ আছে, তার মানে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধিকে বিচ্ছেদ করার পদ্ধতি হচ্ছে এর পরিবর্তে আমরা বিসর্গ প্লাস দিব, দিয়ে আগে আছে মন, পরে আছে কষ্ট, তাহলে হয়ে গেল মনোকষ্ট। আবার ধরেন যদি আমাকে বলা হয় মনোযোগ বা মনোগত, যাই বলুক আমরা দেখি যে শব্দের মাঝখানে বা মনোরোগ বলতে পারে, তো শব্দের মাঝখানে ও আছে, শব্দের মাঝখানে ও আছে, এই ও কিন্তু শব্দের মাঝখানে, এটা কিন্তু শেষের দিকে। সো এই শব্দের মাঝখানে ও আছে আর ও মানে বিসর্গ সন্ধি, এর পরিবর্তে যদি আমরা হচ্ছে বিসর্গ প্লাস দেই, এই ও কারটা কিন্তু নয়ের পরে, কারণ আমরা জানি ব্যঞ্জন ধ্বনিগুলো কারগুলো সবসময় ব্যঞ্জনের পরে হয়, তাহলে ওটা হচ্ছে নয়ের পরে, তাহলে আগে আছে হচ্ছে মন, পরে আছে গত। ঠিক তেমনি এই ওটা হচ্ছে নয়ের পরে, তার মানে আগে আছে মন, পরে আছে যোগ, তাহলে মনোযোগ যোগ সমান মনোযোগ, আর মনো বিসর্গ যোগ গত সমান হচ্ছে মনোগত। আমরা যদি আরেকটু বলি এদিকে নিশ্চয় বা নিষ্ঠুর বা নিস্তার, বিস্তার, এই ধরনের শব্দগুলো বলি, আমরা দেখছি যে শব্দের মাঝখানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যুক্ত অবস্থায় আছে। শব্দের মাঝখানে এই চিহ্নগুলো যুক্ত অবস্থায় আছে, তার মানে সেগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি ভাঙার জন্য একটাই পদ্ধতি আমরা বলছি যে এগুলোর পরিবর্তে আমরা দিব হচ্ছে বিসর্গ প্লাস, দিয়ে আগে আছে নি, পরে আছে চয়, আগে আছে নি, সেগুলো পরিবর্তে বিসর্গ প্লাস দিয়ে নি, এটা পরিবর্তে বিসর্গ প্লাস, আগে আছে নি, পরে আছে ঠুর, আগে আছে নি, পরে আছে তাপ। তাহলে আমরা যে চিহ্নগুলি পাচ্ছি এর পরিবর্তে বিসর্গ প্লাস দিয়ে দুই পাশে লিখছি। এবার আমরা হচ্ছে দেখবো যে রেফ দিয়ে কিছু শব্দ দেখি, রেফ দিয়ে যেমন ধরেন নির্মল, দুর্নাম, দুর্বল,
দুর্নীতি, দুর্যোগ, দুর্গম, আরো আছে। তো আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝখানে রেফ আছে, শব্দের মাঝখানে রেফ আছে, শব্দের মাঝখানে রেফ আছে। শব্দের মাঝখানে রেফ মানে বিসর্গ সন্ধি। ভাঙতে হয় এগুলোর পরিবর্তে আমরা দিব বিসর্গ প্লাস বিসর্গ প্লাস বিসর্গ প্লাস বিসর্গ প্লাস দিয়ে আগেরটা আগে, আগে আছে নি, পরেরটা পরে, পরে আছে মগ, আগে আছে দু, পরে আছে নাম, আগে আছে দু, পরে আছে বল, আগে আছে দু, পরে আছে নীতি। তো এইভাবে হচ্ছে আমরা বিসর্গ সন্ধি এই রেফের যে সূত্রটা আছে আমরা দেখলাম। এবার আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই, র নিয়ে একটু কথা আছে। র নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা আছে, দুইটা তথ্য আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা হচ্ছে এই র এর বিষয়টা ক্লিয়ার হব। প্রথম কথা হচ্ছে র এর সাথে যদি কোনো স্বরধ্বনি থাকে, র এর সাথে যদি কোনো কার থাকে, সেই কারের পূর্ণ রূপ হবে। আমরা গত ক্লাসে যেমন দেখেছিলাম যে হচ্ছে জফলা, বফলা, রফলার ক্ষেত্রে আমরা ভাঙ্গার সময় বলেছিলাম যে যুক্তকারের পূর্ণ রূপ হয় ভাঙ্গার ক্ষেত্রে। ঠিক তেমনি র এর সাথে যদি কোনো কার থাকে তাহলে তার পূর্ণ রূপ হবে, যদি কার না থাকে তাহলে তার পরিবর্তে অযোগ করতে হবে। যেমন দেখেন আমরা যদি বলি নিরহংকার, নিরহংকার, তাহলে এই যে দেখেন নিরহংকার বললে র মাঝখানে আছে, তার মানে বিসর্গ সন্ধি, এর পরিবর্তে দিব বিসর্গ প্লাস, আগে আছে নি, পরে আছে হংকার। কিন্তু এই র বললে কিন্তু আর কোনো কার নাই, আর কার না থাকলে আমি বলেছিলাম যে এই পাশে হচ্ছে একটা অযোগ করতে হবে, তাহলে নি যোগ অহংকার সমান নিরহংকার। ঠিক তেমনি আমি যদি বলি নিরপরাধ, নিরপরাধ, এখানে আমি প্রথমে যে এই রটা আছে এটা বলছি মাঝখানে মনে করছি, তো এটা পরিবর্তন বিসর্গ প্লাস, আগে আছে কি নি, পরে আছে পরাধ। তো এই রস কোনো কার নাই, এই কারণে যেহেতু কার নাই, কার থাকলে তার কোন রূপ হইতো, যেহেতু কার নাই এই কারণে আমরা অযোগ করবো, শব্দ হবে নিযোগ অপরাধ। যদি এখানে আপনি ধরে তাহলে কিন্তু আমার নীরব কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, যে নীরব বিসর্গ এরকম কোনো শব্দ নাই, নি একটা আমার উপসর্গ আছে, আর এদিকে অপরাধ শুদ্ধ, এদিকে আজ কোনো শব্দ আমরা খুঁজে পাবো না, শব্দের শেষের দিকে এরকম কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। এই কারণে প্রথমে এই র শব্দটাকে আমরা নিব যে এটা হচ্ছে সন্ধির র। আবার ধরেন যদি আমাকে বলা হয় যে ধরেন দুরারোগ্য, দুরারোগ্য, আচ্ছা, সো এখানে এই যে রটা আছে এর জন্য আমরা বলছি এটা বিসর্গ সন্ধি, এর মানে হচ্ছে এর পরিবর্তে দিব বিসর্গ প্লাস, আগে আছে দু, পরে আছে এবং আকার, এবং এদিকে আছে রোগ্য। সো আমরা বলেছি যে র এর সাথে যদি কোনো কার থাকে তাহলে কারের পূর্ণ রূপ হবে, তাহলে আকারের পূর্ণ রূপ কি, সেটা হচ্ছে আ, তাহলে দু যোগ আরোগ্য সমান দুরারোগ্য। আবার ধরেন আমরা যদি একটা শব্দ বলি পুনরুত্থান, পুনরুত্থান বললে এ র আছে তার মানে বিসর্গ সন্ধি, এর পরিবর্তে দিব বিসর্গ প্লাস, আগে আছে হচ্ছে পুন, পরে আছে হচ্ছে এরকম রস্বকার, তথ, আকার, দন্তন। কিন্তু আরো বলেছি যদি কোনো কার থাকে তাহলে তার পূর্ণ রূপ হয়, তাহলে রস্বকারের পূর্ণ রূপ হচ্ছে রস্ব, আমরা সেই রস্ব লিখে দিব, তাহলে পুন যোগ উত্থান সমান পুনরুত্থান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে র এবং রেফের মধ্যে এতটুকু আমার প্রথম কথা হচ্ছে যে র এর সাথে কোনো কার থাকলে কারের পূর্ণ রূপ, না থাকলে অযোগ করতে হবে যোগ চিহ্নের পরে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা দেখি যে র এর পূর্বে যদি দীর্ঘ স্বর থাকে তখন সেটা হবে হ্রস্ব স্বর হয়ে যাবে। র এর পূর্বে দীর্ঘ স্বর থাকলে সেটা হচ্ছে হ্রস্ব স্বর হয়ে যাবে, যেমন নীরব, নিরোগ। তারপরে হচ্ছে ধরেন আমরা যদি বলি চক্ষু রোগ, আমরা হচ্ছে খুব সংক্ষেপে এর উদাহরণ দিচ্ছি। তো এই যে দেখেন এই র মানে মাঝখানে র মানে বিসর্গ সন্ধি, মাঝখানে র মানে বিসর্গ সন্ধি, এর জন্য দিব বিসর্গ প্লাস বিসর্গ প্লাস বিসর্গ প্লাস, আগে আছে নি, পরে আছে র। কিন্তু র এর আগে যেহেতু দীর্ঘ স্বর আছে তার মানে সেটা হ্রস্ব স্বর হয়ে যাবে, তাহলে দীর্ঘ ই হয়ে যাবে হ্রস্ব ই, তাহলে নি যোগ র
সমান নীরব। এখানে একটা বিষয় খেয়াল করেন, তখন কিন্তু আমরা যা পেয়েছি সব বাদ দিয়েছি, কিন্তু র এর পূর্বে দীর্ঘ স্বর পাইলে সেই রটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না। রয়ের সাথে আকার থাকলে আমরা বলেছিলাম যে আকারটা হচ্ছে আ লিখবো, রস্ব থাকলে রস্ব উ লিখবো, বা যে কার থাকে সেই কারের পূর্ণরূপ লিখবো। কিন্তু এই রয়ের পূর্বে যদি দীর্ঘ স্বর থাকে তাহলে র তো বাদ যাবেই না, বরং সেই দীর্ঘ স্বরটাকে রস্ব স্বর করবে। তাহলে এখানেও সেম কথা, এদিকে হচ্ছে ন এর সাথে দীর্ঘ ইকার ছিল, হয়তো রস্ব ইকার, আর এই রটা বাদ যাবে না, কারণ নি যোগ রূপ নি যোগ রোগ সমান হচ্ছে নিরোগ। ঠিক তেমনি এই চক্ষু শব্দের মধ্যে দীর্ঘ উকার ছিল, শব্দ হয়তো রস্ব উকার চক্ষু, আর এই যে এদিকে রটা বাদ যাবে না, তাহলে চক্ষু যোগ রোগ সমান হচ্ছে চক্ষু রোগ। চক্ষু যোগ রোগ হচ্ছে সমান চক্ষু রোগ। তাহলে আমরা বলছি রয়ের পূর্বে দীর্ঘ স্বর থাকলে সেটা রস্ব স্বর হবে, এবং হচ্ছে সেই ক্ষেত্রে রটা আর বাদ যাবে না। এখানে আরেকটা বিষয় আমরা দেখতে চাই যে ও কার দিয়ে কিন্তু আমরা স্বরসন্ধির মধ্যে দেখে আসছি, ও কার দিয়ে আমরা স্বরসন্ধির মধ্যেও দেখে আসছি। তাহলে আমরা কখন বুঝবো যে এই ও দিয়ে হচ্ছে আবার বিসর্গ সন্ধি কখন হবে, স্বরসন্ধি কখন হবে? যেমন ধরেন দুইটা উদাহরণ দিই, একটা হচ্ছে সূর্যোদয়, আর একটা হচ্ছে ধরেন মনোগত। এই ক্ষেত্রে আমি যে সহজ পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে ও এর পরিবর্তে রস্ব উ অথবা দীর্ঘ উ যোগ করি, যোগ করার পরে বাকি যে অংশটা আছে তা যোগ করি, যোগ করার পরে যদি শুদ্ধ হয়, পুরোটা শুদ্ধ হলে বিসর্গ সন্ধি আর স্বরসন্ধি, শুদ্ধ হলে স্বরসন্ধি এর নিয়মে হবে যে ও হয়, আর শুদ্ধ না হলে বিসর্গ সন্ধি। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এই ওটা বাদ দিয়ে বাকি অংশ নেই, উ গন্ত কোনো শব্দ নাই, তার মানে বিসর্গ সন্ধি, আর বিসর্গ সন্ধি হলে এক পরিবর্তে বিসর্গ প্লাস দিব। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এই যে ও এর পরিবর্তে যদি রস্ব ও দীর্ঘ দিয়ে পরের অংশটা নেওয়ার পর যদি শব্দটা শুদ্ধ হয় তাহলে স্বরসন্ধি, আর শুদ্ধ না হলে বিসর্গ সন্ধি। তো এই ও গান পরিবর্তে রস্ব ও দীর্ঘ দিয়ে আমরা যদি গত অংশটা একসাথে নেই তাহলে উ গত কোনো শব্দ নাই, যেহেতু উ গত কোনো শব্দ নাই তার মানে সেটা হচ্ছে আমার বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি আমার বিচ্ছেদের সূত্র হচ্ছে এই চিহ্নগুলো পাওয়ার ফলে ও এর পরিবর্তে বিসর্গ দিব, প্লাস চিহ্ন দিব, দিয়ে আগে ছিল মন পরে ছিল গত। ঠিক তেমনি এই ও এর পরিবর্তে যদি আমি এখানে রস্ব উ বা দীর্ঘ উ চিন্তা করি আর এর পরের অংশটা এখানে যুক্ত করি তাহলে উদয় হয়, আর উদয় কিন্তু শুদ্ধ শব্দ, তার মানে শুদ্ধ হইলে আমরা কি বলেছি স্বরসন্ধি, আর স্বরসন্ধি এই ও এর বিচ্ছেদটা আমরা তো ভালো করে জানি যে আগে হবে অ অথবা পরে হবে রস্ব বা দীর্ঘ। তাহলে এই তখন এই ও এর পরিবর্তে আমরা এখানে প্লাস চিহ্ন দিব, দিয়ে আগে আছে সূর্য পরে আছে দয়, আগে আছে অ অথবা আ, যদি আমরা অ দেই তখন হসন্ত উঠে গেল, শব্দটা শুদ্ধ। যদি অ দিয়ে শুদ্ধ হয় তখন কিন্তু আমরা আ দেই না, তাহলে শুদ্ধ শব্দ ডান পাশে রস্ব দীর্ঘ যাই দেই উচ্চারণে উদয় হয়, তাহলে আমরা রস্ব দিয়ে উদয় লিখি, এই কারণে রস্ব দিব, তাহলে সূর্য যোগ উদয় সমান সূর্যোদয়। আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন ধরেন গৃহর্ধ, এই গৃহর্ধ বললে মাঝখানে কিন্তু ওকার আছে, আমরা দেখতে চাই এই ওকারের পরিবর্তে রস্ব উ বা দীর্ঘ উ দিয়ে পরের অংশটা যোগ করার পরে এই পুরো অংশটা শুদ্ধ হয় কিনা। আমরা জানি ঊর্ধ্ব শুদ্ধ শব্দ, তার মানে শুদ্ধ, আর শুদ্ধ হলে তখন সেটা হচ্ছে স্বরসন্ধি। তখন আমরা স্বরসন্ধির নিয়মে সে ও কে আমরা বিচ্ছেদ করব, তখন এই যে ও এর পরিবর্তে আমি যোগ চিহ্ন দিলাম, এই ও এর পরিবর্তে দিয়ে আমার আগে আছে গৃহ পরে আছে ভ বয়। তো স্বরসন্ধির নিয়মে আমার ওটা ভাঙার সিস্টেম আমরা জানি যে আগে অ অথবা আ এর পরে যদি রস্ব উ বা দীর্ঘ উ থাকে তখন মিলে হচ্ছে ও হয়, অ অথবা আ এর পরে রস্ব এবং দীর্ঘ মিলে ও হয়, আমরা সেই সূত্রটা জানি। তার মানে কোন ও কে ভাঙার জন্য আগে লিখবো অ অথবা পরে দিব রস্ব বা দীর্ঘ, অ দিয়ে শুদ্ধ হইলে আর আ দেওয়ার দরকার নাই। তাহলে এখানে যদি আমরা অ দেই হসন্ত উঠে যাবে,
কারণ স্বরধ্বনি আসলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে আর হসন্ত থাকে না, বা ব্যঞ্জন ধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনি আসলেও হসন্ত থাকে না। তাহলে বৃহ শুদ্ধ শব্দ, এই কারণে আর আ দেওয়া দরকার নাই। ডান পাশে আছে হ্রস্ব উ বা দীর্ঘ উ, যাই দেই উচ্চারণ ঊর্ধ্ব হয়, আর ঊর্ধ্ব লিখতে যেহেতু দীর্ঘ উ হয় আমরা দীর্ঘ উ দিব। তাহলে গৃহ যোগ ঊর্ধ্ব সমান গৃহর্ধ। ঠিক এইভাবে যদি আমরা মনোরোগের কথা বলি, মনোরোগ ধরনের একটা শব্দ লিখছি মনোরোগ, খেয়াল করুন তো ওকার আছে এখানে, এই ওটা এর পরিবর্তে যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ দেই আর বাকি অংশটা যোগ করি, উরোগ কোন শব্দ আছে কিনা, উরোগ কোন শব্দ শুনেছেন কি? আমি শুনি নাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই ধরনের কোন শব্দ শুদ্ধ হয় না, শুদ্ধ না হলে সেটা হচ্ছে আমার বিসর্গ সন্ধি। আর এই বিসর্গ সন্ধি ভাঙার সিস্টেম হচ্ছে এই ও এর পরিবর্তে দিব বিসর্গ প্লাস, আগে আছে মন, পরে আছে রোগ। তাহলে এই ও নিয়ে প্রবলেম হইতে পারতো, এটা নিয়ে আমরা সলভ করে দিলাম। আর এই রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বললাম যে রয়ের সাথে কোনো কার থাকলে কারের পূর্ণরূপ হবে, আর যদি কার না থাকে তাহলে আমরা যোগ চিহ্নের পরে অ বসিয়ে দিব। এটা হচ্ছে রয়ের সূত্রটা। আর ও এর ক্ষেত্রে বললাম যে ওটা বাদ দিয়ে হ্রস্ব দীর্ঘ কল্পনা করব, করে পরের অংশ শুদ্ধ হইলে আমার স্বরসন্ধি, আর শুদ্ধ না হইলে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কেন্দ্রে ভাঙতে আমরা জানি, বিসর্গ সন্ধি কেন্দ্রে ভাঙতে তাও আমরা জানি। তাহলে আজকের মতো আমরা এই বিসর্গ সন্ধি দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাসটা। তো এই পর্যন্ত যা বলেছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা?